সানসেট একাডেমির পক্ষ থেকে আরো একটি ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা যে সিরিজটা করছিলাম সেটা হচ্ছে অ্যানসিয়েন্ট হিস্ট্রির উপরে চ্যাপ্টার ওয়াইজ ডিটেইলড এমসিকিউ। তো আজকে আমাদের যে ক্লাস, সেই ক্লাসটা হচ্ছে ক্লাস নম্বর 4, আর যেটার টপিক সেটা হচ্ছে জৈনিজম। ঠিক আছে, তো জৈনিজম এবং বৌদ্ধজম বা জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম একসঙ্গে আমরা পড়াশোনা করি, কিন্তু কোশ্চেন অনেক বেশি হয়ে গেছে বলে শুধুমাত্র জৈনিজমকে নিয়ে আজকের কোশ্চেনগুলো করেছি আমি। ঠিক আছে, পরবর্তী ক্লাসে কিন্তু বুদ্ধিজমের উপরে বা বৌদ্ধ ধর্মের উপরে কিন্তু প্রশ্নগুলো করব। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করি। প্রথম প্রশ্ন আজকের, আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভদ্রবাহু, মক্খলি গোসাল, স্থূলভদ্র নাকি উপালি? এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে কিন্তু মক্খলি গোসাল। মক্খলি গোসালকে কিন্তু অনেক সময় বলা হয়ে থাকে গোসাল মঙ্খলি পুত্র, এ নামেও কিন্তু অনেক সময় থাকে। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন। জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর কে ছিল? 23তম তীর্থঙ্কর এখানে যতজন আছে, ঋষভনাথ, মহাবীর, পার্শ্বনাথ, অ্যাগেনমি, সবাই কিন্তু তীর্থঙ্কর। ঠিক আছে, তাহলে আমাদের এখানে 23 নম্বর তীর্থঙ্কর কে? 23 নম্বর তীর্থঙ্কর কিন্তু হচ্ছে পার্শ্বনাথ। ঠিক আছে, এটা হচ্ছে 23 নম্বর, তাই তো? তাহলে বাকিগুলো কত নম্বর? ঋষভনাথ ফার্স্ট, মহাবীর হচ্ছে 24তম, অ্যাগেনমি হচ্ছে 22তম। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর কে ছিলেন? পার্শ্বনাথ, মহাবীর, সিদ্ধার্থ নাকি শুদ্ধোধন? এখানে তো দুটোই তীর্থঙ্করের নাম আছে, পার্শ্বনাথ এবং মহাবীর। আর তার আগে শেষ তীর্থঙ্কর কত, টোটাল তীর্থঙ্কর কত জানলে আমরা বুঝে যাবো যে শেষ তীর্থঙ্কর কে হবে। টোটাল তীর্থঙ্করের সংখ্যা হচ্ছে জৈন ধর্মে 24টি। তাহলে আমরা একটু আগের কোশ্চেনে দেখলাম যে পার্শ্বনাথ হচ্ছে কিন্তু 23 নম্বর, মহাবীর হচ্ছে 24 নম্বর। তাহলে শেষ তীর্থঙ্কর কে হবে? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মহাবীর। আর এখানে সিদ্ধার্থ হচ্ছে গৌতম বুদ্ধের বাল্য নাম, বা মহাবীরের পিতার নাম হচ্ছে সিদ্ধার্থ, গৌতম বুদ্ধের পিতার নাম হচ্ছে শুদ্ধোধন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, সিংহ কোন তীর্থঙ্করের প্রতীক? আমরা সবাই জানি যে প্রত্যেকটি তীর্থঙ্করের একটি করে প্রতীক ছিল। তাহলে সিংহ কার? পার্শ্বনাথ, ঋষভনাথ, অ্যাগনেমি নাকি মহাবীর? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু মহাবীর। মহাবীরের প্রতীক ছিল হচ্ছে সিংহ। তাহলে দেখে নেব এগুলো বাকিগুলোদের কি ছিল প্রতীক। পার্শ্বনাথের প্রতীক ছিল হচ্ছে আমাদের ফনাতোলা, ফনাতোলা সাপ, তাই তো? ঋষভনাথের ক্ষেত্রে হবে হচ্ছে ষাঁড়, ষাঁড়। আর এখানে হবে কিন্তু শাক বা শঙ্খ, যেটা আর কি। হাতের লেখা খুব খারাপ, তার জন্য কিন্তু আমি ক্ষমা প্রার্থী, কিছু করার নেই। হাতের লেখাটা খারাপ হচ্ছে, তার উপরে নতুন পেনে লেখা স্টার্ট করছে, তা আরোই খারাপ হচ্ছে। চলো পরবর্তী প্রশ্ন, জৈন ধর্মে তীর্থঙ্কর শব্দের অর্থ কি? মহাবিশ্বের সৃষ্টিকর্তা, যিনি আধ্যাত্মিক যুদ্ধের বিজয়ী, মুক্তির পথদাতা নাকি কঠোর তপস্যারত কোনো সন্ন্যাসী? এখানে সঠিক উত্তর হবে কিন্তু মুক্তির পথদাতা। তীর্থঙ্কর শব্দের অর্থ হচ্ছে মুক্তির পথদাতা, কিন্তু তীর্থঙ্করের মানে কিন্তু জৈন ধর্মগুরু বা ধর্ম অবতার, যেটা আর কি, সেটাকে কিন্তু বোঝায়। কিন্তু তীর্থঙ্কর শব্দের অর্থ হচ্ছে মুক্তির পথদাতা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, মহাবীরের পত্নীর নাম কি ছিল? যশোদা, যশোধারা, ত্রিশলা নাকি চেল্লনা? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু যশোদা। প্রবলেমটা হয়ে যায় যশোদা এবং যশোধরার সঙ্গে। যশোদা হচ্ছে মহাবীরের পত্নীর নাম, যশোধরা হচ্ছে গৌতম বুদ্ধের পত্নীর নাম। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিল? কোশ্চেনটা রিপিট হয়ে গেছে, তো যাই হোক, প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ ছিল। তো যাই হোক, পরবর্তী প্রশ্ন চলে যাবো আমরা 8 নম্বর। মহাবীর জৈন মহাবীর জৈন কোথায় জন্মগ্রহণ করেছিলেন? মহাবীরের জন্মস্থান কোথায়? সোজা কোথায় বলতে গেলে মহাবীরের জন্মস্থান কোথায়? লুম্বিনী, কুন্দগ্রাম, সারনাথ নাকি কপিলাবস্তু? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু কুন্দগ্রাম। ঠিক আছে, বাকি যে অপশনগুলো আছে সেগুলো যদি দেখি, তাহলে লুম্বিনী হচ্ছে আমাদের গৌতম বুদ্ধের জন্মস্থান। ঠিক আছে, সারনাথে গৌতম বুদ্ধ প্রথম যে ধর্ম উপদেশ সেটা দিয়েছিল। কপিলাবস্তু হচ্ছে যে এখানকার শাসক ছিলেন হচ্ছে গৌতম বুদ্ধের বাবা যে শুদ্ধোধন, সে ছিল কপিলাবস্তুর শাসক। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্ন, মহাবীরের বাল্য নাম কি ছিল? মহাবীরের বাল্য নাম সিদ্ধার্থ, বর্ধমান, রাহুল নাকি শুদ্ধোধন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু বর্ধমান। সিদ্ধার্থ কার নাম ছিল? সিদ্ধার্থ ছিল হচ্ছে গৌতমের বাল্য নাম, গৌতমের বাল্য নাম, গৌতম বুদ্ধের বাল্য নাম। আর কে ছিল? মহাবীরের পিতা, মহাবীরের পিতার নামও কিন্তু ছিল হচ্ছে সিদ্ধার্থ, তাই তো? রাহুল কার নাম ছিল? রাহুল নাম ছিল হচ্ছে
বুদ্ধের ছেলে, মানে গৌতম বুদ্ধের ছেলের নাম ছিল হচ্ছে রাহুল, তাই তো? ঠিক আছে। আচ্ছা, শুদ্ধোধন কে ছিল? বুদ্ধের পিতা। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। জৈনদের আদি শাস্ত্র গ্রন্থ কল্পসূত্র কার রচনা? স্থূলভদ্র, ভদ্রবাহু, হেমচন্দ্র নাকি বসুবন্ধু? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু ভদ্রবাহু। কল্পসূত্র কার রচনা তাহলে? কল্পসূত্র রচনা হচ্ছে ভদ্রবাহুর। 11 নম্বর প্রশ্ন। কোন নদীর তীরে মহাবীর কঠোর তপস্যার পর দিব্য জ্ঞান লাভ করে বা যেটাকে বলা হয় কৈবল্য লাভ সেটি প্রাপ্ত হন? কোন নদীর তীরে? নিরঞ্জনা, ঋজুপালিকা, গঙ্গা নাকি সরস্বতী? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু ঋজুপালিকা। অনেক সময় ঋজুপালিকা এবং নিরঞ্জনের সঙ্গে গন্ডগোল লেগে যায়। নিরঞ্জনা হচ্ছে গৌতম বুদ্ধ যে নদীর তীরে এনলাইটমেন্ট হয় বা দিব্যজ্ঞান লাভ করে সেই নদীর নাম হচ্ছে নিরঞ্জনা, আর ঋজুপালিকা হচ্ছে মহাবীর জৈনের দিব্যজ্ঞান পাওয়া নদীর নাম। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। বিহারের কোন স্থানে মহাবীর দেহত্যাগ করেন বা নির্বাণ লাভ করেন? বৈশালী, কুশীনগর, পাভাপুরী নাকি রাজগৃহ? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু পাভাপুরী বা পাবা। ঠিক আছে, এই দুটি জায়গা হচ্ছে, দুটি মানে চারটি জায়গা, পাভাপুরী বা পাবা নামক জায়গাতে মহাবীর দেহত্যাগ করেন। তাহলে এখানে আরো একটি অপশন আছে যেটাতে, যেখানে গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন, সেটা হচ্ছে কিন্তু গৌতম বুদ্ধ দেহত্যাগ করে, সেটা হচ্ছে কুশীনগর। ঠিক আছে, আচ্ছা আমি যে এক্সট্রা ইনফরমেশন গুলো দিচ্ছি এগুলোতে, ঠিক আছে, এই যে শুধু গৌতম লিখে ছেড়ে দিলাম, মানে আমরা এই যে কোশ্চেন, সেই কোশ্চেনের কিন্তু রিলেটেডই অ্যান্সারটা দিলাম, তো তার জন্য দেহত্যাগ যে কথাটা সেটা কিন্তু এক্সট্রা ভাবে লিখলাম না। এখান থেকে বোঝা যাচ্ছে যে কুশীনগরে গৌতমের দেহত্যাগ হয়েছিল। ঠিক আছে, 13 প্রশ্ন। জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক, দ্বাদশ সংঘ, জেন আবেস্তা, তোরা? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু দ্বাদশ সংঘ। আর ত্রিপিটক হচ্ছে কার? ত্রিপিটক হচ্ছে বুদ্ধদের, তাই তো? আচ্ছা, পরবর্তী প্রশ্ন। প্রাচীন জৈন ধর্মগ্রন্থগুলি, প্রাচীন জৈন ধর্মগ্রন্থ মূলত কোন ভাষায় লেখা? পালি, সংস্কৃত, প্রাকৃত বা অর্ধমাগধী নাকি খরস্টি? এখানে সঠিক উত্তরটি হিসেবে প্রাকৃত বা অর্ধমাগধী ভাষায় হচ্ছে প্রাচীন জৈন ধর্মগ্রন্থগুলি লেখা। আর পালি ভাষায় লেখা হচ্ছে ত্রিপিটক, যেটি হচ্ছে বৌদ্ধ ধর্মের, ঠিক আছে, জৈন ধর্মগ্রন্থগুলি লেখা ত্রিপিটক, যেটি জৈন ধর্মের ধর্মগ্রন্থ। প্রথম জৈন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ফার্স্ট জৈন কাউন্সিল কোথায় অনুষ্ঠিত হয়? বল্লভী, পাটলিপুত্র, রাজগৃহ নাকি বৈশালী? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু পাটলিপুত্র। পাটলিপুত্রতে হচ্ছে প্রথম জৈন সম্মেলন হয়েছিল, তার সভাপতিত্ব করেছিল হচ্ছে স্থূল ভদ্র। ঠিক আছে, কত সালে হয়েছিল যদি বলি তাহলে হচ্ছে কিন্তু 300 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, বিফোর ক্রাইস্ট। ঠিক আছে, আচ্ছা, প্রথম যে সম্মেলন সেই সম্মেলনটা হয়েছিল কিন্তু বল্লভী বা বল্লভীতে, সেটি হয়েছিল কততে? এটি হয়েছিল কিন্তু 500 এডিতে। ঠিক আছে, আচ্ছা, আর এখানে সেরকম কিছু নেই। তো চলো পরবর্তী প্রশ্ন। রাজস্থানের মাউন্ট আবুর বিখ্যাত দিলওয়ারা মন্দির কাদের দ্বারা নির্মাণ করা বা কাদের দ্বারা নির্মিত? মৌর্য সম্রাটরা, সোলাঙ্কি রাজাদের মন্ত্রীরা, রাষ্ট্রকূট রাজারা, পাল রাজারা, কারা নির্মাণ করেন মাউন্ট আবুর বিখ্যাত দিলওয়ারা মন্দির? এটি সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সোলাঙ্কা রাজাদের মন্ত্রীরা। ঠিক আছে, একজন মন্ত্রী শুরু করে, পরবর্তীতে কিন্তু এটা কন্টিনিউ করে কমপ্লিট করে এই সোলাঙ্কি রাজাদের মন্ত্রীরা। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেটা হচ্ছে মাউন্ট আবু। মাউন্ট আবু হচ্ছে রাজস্থানের, মাউন্ট আবু হচ্ছে রাজস্থানের একমাত্র হিল স্টেশন। ঠিক আছে, রাজস্থানের একমাত্র হিল স্টেশন। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। জৈন ধর্মের ত্রিরত্ন কি? জৈন ধর্মের ত্রিরত্ন: সদ্বিশ্বাস, সদ্জ্ঞান, সদাচরণ, ধর্ম, কর্ম, কাম। বুদ্ধ ধর্ম, সংঘ, সত্য, অহিংসা, প্রেম। এখানে জৈন ধর্মের যে ত্রিরত্ন, সেই ত্রিরত্ন হচ্ছে সদ্বিশ্বাস, সদ্জ্ঞান, সদাচরণ। এখানে আমরা জানি বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন আছে, সেই বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি কি? সেটা হচ্ছে এইটা, বুদ্ধ, ধর্ম এবং সংঘ। এইটি হচ্ছে কিন্তু বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কিন্তু বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্ন চলে যাই। জৈন ধর্মের পূর্ণ জ্ঞান প্রাপ্তিকে কি বলা হয়? একটু আগে আলোচনা করলাম, পূর্ণ জ্ঞান প্রাপ্তি বা দিব্য জ্ঞান, দিব্য জ্ঞান লাভ করা। ঠিক আছে, সেটাকে কি বলে? নির্বাণ, কৈবল্য, মোক্ষ নাকি ধর্মচক্র? সঠিক উত্তরটি কিন্তু কৈবল্য লাভ। ঠিক আছে, বা কৈবল্য। ঠিক আছে, তো
তো চলো পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব। পার্শ্বনাথের প্রচারিত 4টি নীতি সেটা চতুর্যান নামে পরিচিত ছিল। এর সঙ্গে মহাবীর কোন পঞ্চম নীতিটি যোগ করেন? সত্য, অহিংসা, ব্রহ্মচর্য নাকি অস্তেয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য মানে হচ্ছে সারা জীবন কৌমার্য পালন করা। ঠিক আছে, আমরা যদি চতুর্জামের ব্যাপারে বলি, চতুর্জামে কোনটি কোনটি ছিল? চতুর্জামে ছিল হচ্ছে সত্য বা হচ্ছে সত্যবাদিতা, যেটা সত্য বা সত্যবাদিতা মানে হচ্ছে কি মিথ্যা কথা না বলা, এটি ছিল। অহিংসা ছিল মানে হিংসা না করা। আরো যে দুটি ছিল সেটা হচ্ছে কিন্তু অচৌর্য বা চুরি না করা। আর একটি ছিল যে হচ্ছে অপরিগ্রহ। অপরিগ্রহ মানে হচ্ছে পরবস্তু গ্রহণ না করা। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। দক্ষিণ ভারতে জৈন ধর্মের প্রচারে, এটা প্রসার হয়ে গেছে, এটা প্রচারে কে নেতৃত্ব দেন? স্থূলভদ্র, ভদ্রবাহু, অজাতশত্রু নাকি বিম্বিসার? দক্ষিণ ভারতের যদি কথা বলি, দক্ষিণ ভারতের জৈন ধর্ম প্রচারের নেতৃত্ব দিয়েছিল কিন্তু হচ্ছে আমাদের ভদ্রবাহু। ঠিক আছে, আচ্ছা এখানে আর সেরকম ডিটেলস কিছু নেই। চলো পরবর্তী প্রশ্ন। গোমতেশ্বর মূর্তি বা বাহুবলী মূর্তি কোথায় অবস্থিত? গোমতেশ্বর মূর্তি বা বাহুবলী মূর্তি যেটা বলা হয় সেটি কোথায় অবস্থিত? শ্রাবণ বেলগোলা, কন্যাকুমারী, মাদুরাই নাকি উদয়গিরি? এখানে সঠিক উত্তরটি যাবে শ্রাবণ বেলগোলা। এটি কোথায় অবস্থিত সেটা যদি বলি, বর্তমান কোন স্টেটে? সেটা হচ্ছে কর্ণাটকা। ঠিক আছে, কর্ণাটকা বা, ঠিক আছে। তো চলো পরবর্তী প্রশ্ন। জৈন দর্শনের অনেকান্তবাদ বা অনেকান্তবাদা যেটা বলা হয়, সেই তত্ত্বটি মূল কিসের উপর জোর দেয়? পরমেশ্বরই একমাত্র সত্য, সত্যের বহুতত্ত্ববাদ এবং আপেক্ষিকতা, জাগতিক সবকিছুর ক্ষণিকতা, কেবলমাত্র সন্ন্যাসীর দ্বারা সত্য উপলব্ধি। এখানে সঠিক উত্তরটি হয়ে যায় কিন্তু সত্যের বহুত্ববাদ বা আপেক্ষিকতা। ঠিক আছে, এটাকে যদি আমি ইংলিশের ক্ষেত্রে দেখি, যে ইংলিশে অনেকান্তবাদটা এইটাকে কিভাবে বলা হচ্ছে, এখানে বলা হয়ে থাকে যে নো সিঙ্গেল point of view, no single point of view is complete truth। এগুলো একটু অ্যাডভান্স লেভেলের পরীক্ষাগুলো হলে এই প্রশ্নগুলো দেয়। ঠিক আছে, যে অনেকান্তবাদ, স্যাদবাদ, ঠিক আছে, এই সমস্ত যে প্রশ্নগুলো বা তত্ত্বগুলো আছে সেইগুলো প্রশ্নগুলো কিন্তু মেন্স লেভেলের পরীক্ষায় থাকে। কিন্তু এখন যে পরিমাণে কোশ্চেনগুলো হার্ড হচ্ছে বা অ্যাডভান্স লেভেলের যে প্রশ্ন নর্মাল পরীক্ষাতে দিচ্ছে, সেখানে একটু তার জন্য এটাকে অ্যাড করে রাখলাম। ঠিক আছে, 24 নম্বর প্রশ্ন হচ্ছে, জৈন ধর্মে পুদ্গল বা পুদগালা শব্দটির সঠিক ব্যাখ্যা কি? বিশুদ্ধ আত্মা বা চেতনা, জড় পদার্থ বা জড় উপাদান, মহাজাগতিক সময় ও নির্মাণ লাভের চূড়ান্ত অবস্থা। পুদ্গল শব্দটি জৈন ধর্মে বলা হয়ে থাকে জড় পদার্থ বা জড় উপাদানকে। ঠিক আছে, আচ্ছা এটা হলো সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। 25 নম্বর প্রশ্ন। কোন ঘটনার প্রেক্ষাপটে জৈন ধর্মের প্রথম বড় বিভাজন, যেটা শ্বেতাম্বর ও দিগম্বর ঘটেছিল, সেই জৈন ধর্মের প্রথম বিভাজনটি কিসের ঘটনার প্রেক্ষাপটে হয়েছিল? মহাবীরের মৃত্যুর পরপরই মগধের 12 বছরের দীর্ঘ দুর্ভিক্ষর জন্য, কলিঙ্গ যুদ্ধের প্রভাবে নাকি বল্লভী সম্মেলনের পর? এখানে সঠিক উত্তরটি হয় কিন্তু মগধের 12 বছরের দীর্ঘ দুর্ভিক্ষ। এই 12 বছরের দীর্ঘ দুর্ভিক্ষর পরে কিন্তু শ্বেতাম্বর ও দিগম্বররা কিন্তু ভাগ হয়ে যায়। ঠিক আছে, কোন জৈন গ্রন্থে প্রথম 16টি মহাজনপদের তালিকা পাওয়া যায়? এটা বলা হয়েছে কি জৈন গ্রন্থে 16টি মহাজনপদের তালিকা পাওয়া যায়। আচারাঙ্গ সূত্র, ভগবতী সূত্র, উত্তরাধয়ন সূত্র, আদি পুরাণ। এখানে কিন্তু সঠিক উত্তরটা হয়ে যায় ভগবতী সূত্র। ভগবতী সূত্র কিন্তু জৈন গ্রন্থ, বা হিন্দু গ্রন্থ যেটা আছে বা হিন্দু পুরাণ আর কি, গ্রন্থ বলা ভুল হবে, হিন্দু পুরাণ। ঠিক আছে, সেখানে কিন্তু ভগবতী সূত্রের মধ্যে এই 16টি মহাজন পদের কথা জানা যায়। আরো একটি জায়গায় পাওয়া যায়, যেটা হচ্ছে কি দা আঙ্গুত্তারা আঙ্গুত্তারা নিয়াকা, তাই তো, সরি নিয়াকা বলছি, নিকায়া, যেটি একটা হচ্ছে কিন্তু বুদ্ধিস্ট স্ক্রিপচার। ঠিক আছে, বুদ্ধিস্ট স্ক্রিপচার।
স্ক্রিপচার, ঠিক আছে, অঙ্গোত্তরা নিকায়া, ঠিক আছে, সেখানেও কিন্তু 16 মহাজন পদের মানে তালিকা পাওয়া যায় আর কি, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন, জৈন দর্শনে কোন উপাদানটি জীব বা আত্মা এবং অজীব এর মধ্যে বন্ধন তৈরি করে? আকাশ, কাল, কর্ম বা কার্মা নাকি ধর্ম? সঠিক উত্তরটি কিন্তু কর্ম বা কার্মা। জৈন দর্শনের অনুযায়ী জীব এবং অজীব বা যখন আত্মা বা অজীবের মধ্যে বন্ধন তৈরি করে এই কার্মার মাধ্যমে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন চলে যায়, 28 নম্বর প্রশ্ন, মহাবীর কার রাজত্বকালে মারা যান? বিম্বিসার, অজাতশত্রু, উদয়ভদ্র, নাগ দশক? মারা যান যদি হয় তাহলে হচ্ছে কিন্তু অজাতশত্রু। কার সমসাময়িককালীন বললে উত্তর হয় বিম্বিসার। শুধু এখানে যে মহাবীর মারা গেছিল তাই নয়, এর টাইমে কিন্তু গৌতম বুদ্ধ মারা যান, ঠিক আছে, এর টাইমে কিন্তু গৌতম বুদ্ধ মারা যান, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন চলে যায় 29 নম্বর, মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন? মক্খলি গোসাল, জামালি বা তিস্যগুপ্ত নাকি সুধর্মন? এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে কিন্তু জামালা বা জৈমিলি, তাই তো, জামালা বা জৈমিলি। সেটা কে ছিল? সেটা ছিল হচ্ছে কিন্তু তার জামাতা, মহাবীরের জামাতা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, জৈন দর্শনের স্যাদবাদ বা বা স্যাদবাদ অনুযায়ী সত্য প্রকাশের জন্য কয়টি স্তর বা ভঙ্গের কথা বলা রয়েছে? স্যাদবাদ, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন। স্যাদবাদ অনুযায়ী কয়টি প্রকাশ মানে কয়টি স্তর রয়েছে সত্য কথা প্রকাশের জন্য? সেখানে কিন্তু 3টি, 5টি, 7টি নাকি 12টি? সেখানে কিন্তু সঠিক উত্তরটা হয়ে যাবে কিন্তু 7টি। একে বাংলা ভাষার একটা টার্ম আছে যেটা বলা হয় সপ্তাহী, সপ্ত উচ্চারণে একটু গন্ডগোল হয়ে গেল কথাটা, সপ্ত ভঙ্গিময় বা ভঙ্গি নয় যেটা বলা হয় সেটা হচ্ছে এটা সপ্ত ভঙ্গি নয়, ঠিক আছে। এটা হচ্ছে সপ্ত ভঙ্গি নয় বা সপ্ত ভঙ্গি নয়, এটা বলা হয় থাকে এই যে স্যাদবাদের যে 7টি স্তর রয়েছে সত্য প্রকাশ করার জন্য, ঠিক আছে, সত্য প্রকাশ করার জন্য সেটাকে বলা হয় সপ্ত ভঙ্গি নয়, ঠিক আছে। যা পরবর্তী প্রশ্ন চলে যায়, জৈন দর্শনে ন্যায়বাদ বলতে মূলত কি বোঝায়? ওই যে বললাম স্যাদবাদ, ন্যায়বাদ, আনেকান্তবাদ, এগুলো একটু দেখতে অ্যাডভান্স লেভেলে, ঠিক আছে। এখানে প্রশ্নটা কি আছে? ন্যায়বাদ। ন্যায়বাদ বলতে মূলত কি বোঝায়? তর্কমূলক বিতর্কের নিয়মাবলী, আংশিক সত্যের দৃষ্টিভঙ্গি বা দেখার ভঙ্গি, সামাজিক ন্যায় বিচার ব্যবস্থা, বেদের আধিপত্য স্বীকার করা, ঠিক আছে। এখানে কিন্তু সঠিক উত্তরটা হয়ে যায় আংশিক সত্যের দৃষ্টিভঙ্গি বা দেখার ভঙ্গি, ঠিক আছে, এটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন শেষ হয়ে গেছে কিন্তু ন্যায়বাদ বা স্যাদবাদের ব্যাপারে একটু কিছু বলতে হয়, ঠিক আছে, সেটা যদি একবার বলি, ঠিক আছে। আমরা ন্যায়বাদ করলাম তো, ন্যায়বাদ যেটা হচ্ছে সেটা হচ্ছে থিওরি অফ পার্সিয়াল পার্সিয়াল স্ট্যান্ড পয়েন্টস, ঠিক আছে। আর যেটা আমাদের স্যাদবাদ পড়লাম তো সেটা হচ্ছে থিওরি অফ কন্ডিশন প্রেডিকশন, ঠিক আছে। বাংলা ভাষায় যদি পাতি বাংলা ভাষায় সিম্পল ভাষায় যদি বলি তাহলে এই যে ন্যায়বাদ, ন্যায়বাদ মানে কি বলছে? এটা থিওরি অফ পার্সিয়াল স্ট্যান্ড পয়েন্ট। পার্সিয়াল স্ট্যান্ড মানে কি? সেটা হচ্ছে যে আমি কিভাবে চিন্তা ভাবনা করছি, ঠিক আছে, সেই চিন্তা ভাবনাটা বা এই যে ন্যায়বাদ সেটাকে বলে চিন্তার যে পদ্ধতি, ঠিক আছে, যে কোনো একটা কাজ, ঠিক আছে, সেটা আমি যেভাবে চিন্তা ভাবনা করছি সেটা হচ্ছে ন্যায়বাদ বা পার্সিয়াল স্ট্যান্ড পয়েন্টস এর ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু যদি আমরা স্যাদবাদের কথা বলি, ঠিক আছে, বা ঠিক আছে, সেখানে কিন্তু জিনিসটা একটু অন্যরকম হয়ে যায়, ঠিক আছে। থিওরি অফ কন্ডিশন প্রেডিকশন মানে যে চিন্তাটা আমরা ন্যায়বাদের মাধ্যমে করছি, যে কোনো একটা বিষয়ের উপর যে চিন্তা করছি সেই চিন্তাটিকে, ঠিক আছে, সেই চিন্তাকে যখন আমরা কোনো ভাষার মাধ্যমে প্রকাশ করব, ঠিক আছে, ভাষায় প্রকাশ করার পদ্ধতি সেটি হচ্ছে কিন্তু এই স্যাদবাদ, ঠিক আছে। তাহলে ন্যায়বাদ, স্যাদবাদ এবং আনেকান্তেবাদ এগুলো একটু দেখে একটু অ্যাডভান্স লেভেল ছিল সেগুলো একটু বলে দিলাম, ঠিক আছে। এর মধ্যেই কোশ্চেন আমাদের শেষ হয়ে গেল। আজকে আমরা টোটাল প্রশ্ন করেছি কটা? 31টা।
তো 31টার মধ্যে তোমরা কত পেলে একটু কমেন্টে জানিও, ঠিক আছে। আর তার সাথে সাথেই আজকের ক্লাসটা আমি শেষ করছি। নেক্সট ক্লাস আছে কিন্তু বুদ্ধিজমের উপরে, ঠিক আছে। বৌদ্ধ ধর্মের উপর প্রশ্ন আছে, সেখানে খুব ভালো ভালো কিন্তু প্রশ্ন করা আছে, ঠিক আছে। তো চলো আজকের মতো এখানেই আজকের ক্লাস শেষ করছি, ঠিক আছে। ভালো থেকো।